আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা, প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ নয়াদিল্লির বিরুদ্ধে। ঋণপত্র খুলতে ঠিকভাবে সাড়া দিচ্ছে না বিদেশি ব্যাংক। কমেছে আমদানি, রোজার পণ্যের শুল্ক কমানোর ইতিবাচক প্রভাবের আশা। অবৈধ অভিবাসীদের সুখবর দিল সৌদি সরকার। বৈধ হওয়ার মেয়াদ বাড়ল 2 মাস। কাজ খুঁজে নিতে পারবেন কর্মীরা। বোলারদের সুযোগ কাজে লাগিয়ে বড় লক্ষ্যে টাইগার ব্যাটাররা। 211 রানের লিডে দ্বিতীয় টেস্টে চালকের আসনে বাংলাদেশ। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভের মাত্র 3 দিনের ব্যবধানে সোমবার আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে। এ সময় জাতীয় পতাকা সহ হাইকমিশনের আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। নাইম আবির জানাচ্ছেন বিস্তারিত। ঠিক এভাবেই বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো হয়েছে ভারতের আগরতলায়। ভাঙচুর চালানো হয়েছে বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসেও। সোমবার দুপুরে বিক্ষোভের ডাক দিয়ে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যরা এই আক্রমণ চালান। শুরু থেকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের তেমন ভূমিকা নিতে দেখা যায়নি। পরে পুলিশ বাহিনী ও টিএসআর সদস্যরা যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, ততক্ষণে হাইকমিশনের ভেতরে আসবাবপত্র ভাঙচুর করা হয়। এদিকে গেল বৃহস্পতিবারও কলকাতায় উপ হাইকমিশনের সামনে সহিংস মিছিল করে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠন। এই ঘটনার প্রেক্ষিতে উপ হাইকমিশন ঘিরে ভারত সরকারের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা। মাত্র 3 দিনের ব্যবধানে এমন দুটি ঘটনায় ক্ষুব্ধ ঢাকা। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এমন ঘটনা পূর্ব পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে। সহকারী হাইকমিশনের সকল সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে বাংলাদেশ এই ঘটনার দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। তবে আগরতলায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনসুলার সম্পত্তি হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়। বিবৃতিতে আরও বলা হয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও ভারতে অবস্থিত বাংলাদেশের উপ বা সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবার জন্য ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে। 5 আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল প্রমাণের জন্য ভারতের একাধিক গণমাধ্যমের অপচেষ্টা ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে উদ্দেশ্যমূলক বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাইম আবির, এখন, ঢাকা। এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। ন্যাক্কারজনক ঘটনার জন্য ভারতকে ক্ষমা চাইতে বললেন বিক্ষোভকারীরা। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদন। 5 আগস্টের পর দিন যত যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন ততই বাড়ছে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার ঘটনায় ফুঁসে উঠেছে রাজধানী সহ গোটা বাংলাদেশ। হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যা থেকেই বিভিন্ন ছাত্র সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলের ডাক দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র অধিকার পরিষদ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় রাজু ভাস্কর্যের সামনে। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, কোন দেশের হাই কমিশনে হামলা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আপনার দেশের সংখ্যালঘুদের দিকে নজর দেন। আপনি আপনার দেশের জনগণের অধিকার তাদের দিকে নজর দেন। বাংলাদেশ নিয়ে আপনাদের ভাবতে হবে না। এবং তাদের দিক থেকে একটা বক্তব্য দিচ্ছে না। তারা যদি এই ধরনের হামলায় মদদ দেয়, তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই, এই হামলার প্রতিবাদ বাংলাদেশের জনগণ চোখে চোখ রেখে দিবে। ভারতে আমাদের দূতাবাসে হামলা করেছে, এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশ গত 17 বছর
ভারতের নির্লজ্জা বাস্তবায়ন করে গেছে। ভারত একটি বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছে। এই বিবৃতির মাধ্যমে শুধু দুঃখ প্রকাশ করলাম না, ভারতের সরকারকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। ছাত্র অধিকার পরিষদ সহ অন্যান্য দলের নেতারা হামলার ঘটনার তীব্র প্রতিবাদ করে বলেন, ভারতীয় ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। ভারত এই উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার বিশ্বের ইতিহাসে আজকে একটি নগ্ন ঘটনার জন্ম দিল। ভিসা বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, খাবার আমদানি রপ্তানি বন্ধ করে দিবে। আমরা বাংলাদেশের মানুষ যদি না খেয়েও মরে যাই, আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করব। দিল্লি যদি এই ঘটনার জন্য মাফ না চায় এবং দিল্লি যদি আগ্রাসন বন্ধ না করে, পরবর্তীতে আমরা যেমন করে পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি, এরপরে দিল্লির জিঞ্জির ছিন্ন করা হবে। কেস তৈরি করবেন না, শান্তিপূর্ণ অবস্থান করুন। আমাদেরকে কখনো শান্তি শিখানো রাখবে না। ভারত থেকে আমরা কখনো শান্তি শিখবো না। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরও কয়েকটি সংগঠন বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারত শুধু দুঃখ প্রকাশ করে দায় সেরেছে, কিন্তু এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কিছুই জানায়নি দেশটি। এটাকে চরম হতাশাজনক ও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, এর মাধ্যমেই প্রমাণ হয় হামলার ঘটনায় ভারত সরকারেরও ইন্ধন থাকতে পারে। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। জুলাই বিপ্লবের পেছনে যে দীর্ঘ শোষণ নিপীড়নের ইতিহাস, তার মধ্যে অন্যতম অনুষঙ্গ ছিল দিল্লির দাসত্ব থেকে ঢাকাকে মুক্ত করা। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর দিল্লির সাথে ঢাকার সম্পর্কেও কিছুটা ফাটল ধরে। এত বড় একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, দেশের অনেক জায়গায় ঘটেছিল বিপ্লব পরবর্তী বিশৃঙ্খল পরিবেশও, কিন্তু বাংলাদেশে থাকা কোনো বিদেশি দূতাবাস কিংবা মিশনে চুল পরিমাণ আঁচড়ও লাগতে দেয়নি বিপ্লবী ছাত্র জনতা। সেখানে ভারতে পরপর দুইবার বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় হতবাক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আমাদের এত বড় বিপ্লব হলো, এত আমাদের হাজার হাজার আমাদের সন্তানরা নিহত হলো, কিন্তু তখনও কিন্তু আমাদের এমবেসিগুলো নিরাপদ ছিল। আমাদের জাতীয় পতাকা তারা পুড়িয়েছে, ছিঁড়েছে এবং যে ফ্ল্যাগ পোস্ট সেটাকে চুরমার করেছে। মোর ইম্পর্টেন্ট, তারা আমাদের অ্যাম্বাসেডারের রুমে ঢুকেছে এবং আরও ডিপ্লোম্যাটিক এবং নন ডিপ্লোম্যাটিক পারসন যারা সেখানে চাকরিরত তাদের উপর আক্রমণ করেছে এবং এটা সুদূর প্রসারী, সুদূর পরিকল্পিত। এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে দুঃখ প্রকাশ করা হয়েছে তা যথাযথ নয় বলে মনে করেন অধ্যাপক রুহুল আমিন। তিনি বলছেন, ভারতের পক্ষ থেকে বিচারের কোনো আশ্বাসই দেওয়া হয়নি, এটি বরং হতাশাজনক। এমবেসির উপরে এমন যে একটা আঘাত, ন্যাক্কারজনক আঘাত, এবং আমি মনে করি না এটা শুধু হিন্দু সংঘর্ষ সমিতির আঘাত। আমার মনে হয় ভারতে যে সরকার আছে সে সরকারের পরোক্ষ ইন্ধন থাকতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ঘটনাটি দুঃখজনক, কিন্তু আসলে ঘটনাটা কি শুধু দুঃখজনক? তারা কিন্তু একবারও বলেনি যে ঘটনা বিচার করতে হবে। কাজেই এই ঘটনার যদি তারা এটাকে মনে করত যে সরকারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাহলে তারা কড়া প্রতিবাদ দিত। আরও বলবো, ওখানে পুলিশ প্রশাসন ছিল, পুলিশের লোকজন ছিল এবং পুলিশের কর্তব্য ছিল প্রেমিসকে রক্ষা করা। সাম্প্রতিককালে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যেভাবে নাক গলিয়ে আসছিল, সেখানে দেশটিকে কড়া ভাষায় বারবার কূটনৈতিক বার্তা দেওয়ার পরও এসব হামলা একেবারে অপ্রত্যাশিত। কূটনৈতিকভাবে তো আমরা দেখেছেন যে বেশ কিছু ঘটনার আমরা কন্ডেম করেছি। যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলোর আমরা যথেষ্ট স্ট্রং ল্যাঙ্গুয়েজে আমরা কন্ডেম করেছি।
কিন্তু তারপরেও দেখেন একটা ত্রিপুরা আগরতলায় সম্ভবত একটা ঘটনা ঘটেছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক গত 1.5 যুগে তা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নির্ভর হয়ে পড়েছে। ফলে হাসিনার পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারেনি ভারত। গত দীর্ঘ 1.5 যুগের বেশি সময় এই ভারত এই শেখ হাসিনাকে কিন্তু একটি দানব, একটি স্বৈরশাসক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাকে টেকনিক্যাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ডিপ্লোম্যাটিক সাপোর্ট সব কিছুই দিয়ে আসছে। এবং ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু পুরোপুরি হচ্ছে হাসিনা ভিত্তিক হয়ে গিয়েছিল। 47, 71 পরবর্তী সময়ে ভারতের সবচেয়ে বড় পরাজয় হচ্ছে এখানে যখন হাসিনার পতন হয়েছে, তারা সেটাকে মেনে নিতে পারেনি। অর্থাৎ তারা সব সময় বাংলাদেশকে হাসিনার দৃষ্টিতে দেখতে চেয়েছে, আওয়ামী লীগের দৃষ্টিতে দেখতে চেয়েছে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, সেটিকে মাথায় রেখেই ভারতকে সম্পর্কের বিবেচনা করতে হবে। আপনাদের দিল্লি থেকে বাংলাদেশের শাসন ক্ষমতা নির্ধারিত হবে না, বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যে বাংলাদেশের শাসন ক্ষমতায় কে আসতে যাবে। এটা কলোনিয়াল স্টেজ না যে কলোনিয়াল স্টেজে আপনি হচ্ছেন মানসিকভাবে এই দেশটাকে নিয়ন্ত্রণ করতে যাবেন। যদি আপনারা মনে করে থাকেন এটা একটা কলোনিয়াল একটা আপনাদের অংশ, তাহলে আপনারা যদি মনে করেন থাকেন এটাকে আপনারা আপনারা 8 সিস্টার ভাববেন, 7 সিস্টারের পাশাপাশি এটাকে আপনারা 8 নাম্বার সিস্টার ভাববেন, তাহলে সেটা আপনাকে ভুল ভাবছেন। তারা বলছেন, কলকাতার পর আগরতলায় সহকারী হাইকমিশনে বাংলাদেশের পতাকা নামিয়ে যে নেক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, তাতে ভিয়েনা কনভেনশন চুক্তি পুরোপুরি লঙ্ঘিত হয়েছে, যার সমাধান হতে হবে আন্তর্জাতিকভাবেই। বেলায়েত হুসাইন, এখন, ঢাকা। আন্তর্জাতিক ঋণ মানের অবনতিতে আমদানির জন্য ঋণপত্র খুলতে বিদেশি ব্যাংকগুলো আগের মতো সাড়া দিচ্ছে না। সঙ্গে রয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা, ডলার সংকট। এতে বেড়েছে ব্যয়, কমেছে আমদানি। তাই লোকসান এড়াতে পরিস্থিতি পর্যালোচনা করে আমদানি করছেন ব্যবসায়ীরা। তবে সরকার রোজায় পণ্যের শুল্ক কমানোর এলসি খোলা বাড়ায় রোজার আগে আমদানি বাড়বে প্রত্যাশা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। রোজায় চিনি, ভোজ্য তেল, পেঁয়াজ, খেজুর ও ডাল জাতীয় পণ্যের বাড়তি চাহিদা থাকে। সিয়াম সাধনার মাসে এসব পণ্যের সরবরাহ ও দাম ক্রেতাদের নাগালে রাখতে প্রতি বছরই শুল্ক কমানোর দাবি করেন ব্যবসায়ীরা। এবারও তার ব্যত্যয় হয়নি। রোজায় ক্রেতাদের স্বস্তি দিতে এবছর বেশ আগেই চিনি, ভোজ্য তেল, খেজুর, পেঁয়াজ, আলু, চাল ও ডিম আমদানিতে শুল্ক কর কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সঙ্গে সম্প্রতি 11টি পণ্য আমদানিতে নগদ মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীরা বলছেন, শুল্ক কর ছাড় সহ সরকার নানা সুবিধা দিলেও এর সুফল নেওয়া যাচ্ছে না। তাদের অভিযোগ, ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ভালো না হওয়ায় ঋণপত্র খুলতে সমস্যা হচ্ছে। বেসরকারি ব্যাংকগুলো ডলারের বিনিময় মূল্য বেশি নেওয়ার পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদের অসহযোগিতা ও অনৈতিক লেনদেনের অভিযোগ রয়েছে কারো কারো। এলসি করতে গেলেই দেখবেন ডলারের এক্সচেঞ্জ রেট একটি, আবার ব্যাংকের সাথে নেগোসিয়েশন করতে হবে একটি। এলসির জন্য প্রস্তাব পাঠায়, তাহলে দেখা যাবে যে না, আমাদের ডলার সংকট আছে, পার্সোনালি আপনি যোগাযোগ করেন। এ সকল প্রতিবন্ধকতার কারণেই এলসি কমেছে। চট্টগ্রাম কাস্টমস হাউজের হিসেবে চলতি বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে চিনি আমদানি একেবারে কমে গেছে। আন্তর্জাতিক বাজারে চিনির বুকিং রেট কমলেও আমদানি বাড়েনি। 2023 সালের নভেম্বর পর্যন্ত 6 মাসে 74,000 টন পরিশোধিত চিনি আমদানি হলেও চলতি বছরের একই সময়ে হয়েছে মাত্র 8,500 মেট্রিক টন। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদন অনুযায়ী গেল বছরের জুলাই-অক্টোবরের চেয়ে এবছরের একই সময়ে 3,67,000 টন অপরিশোধিত চিনি আমদানি কম হয়েছে। এদিকে সরকার শুল্ক কমালেও গত 3 মাস ধরে আন্তর্জাতিক বাজারে পাম ও সয়াবিন তেলের বুকিং রেট বাড়ায় কমেছে ভোজ্য তেল আমদানি। জুন থেকে নভেম্বর পর্যন্ত সময়ে গেল অর্থ বছরে 8,32,000 টন পাম ও সয়াবিন তেল আমদানি হলেও চলতি বছরের একই সময়ে হয়েছে প্রায় 7,82,000 টন। ডলার প্রাইসিস যদি থেকে থাকে, পর্যাপ্ত এলসি যদি না হয়, তাহলে তো আর এটা বাংলাদেশ ব্যাংক বলতে পারবে কি পরিমাণে এলসি এখন পেন্ডিং আছে বা হবে।
ব্যবসায়ীরা বলছেন চোরাই পথে ভারতীয় চিনি আসায় লোকসানের ঝুঁকি নিচ্ছেন না আমদানিকারকরা। এদিকে চট্টগ্রামের চিনির বাজার নিয়ন্ত্রণকারী ব্যাংক কেলেঙ্কারির জন্য আলোচিত শিল্প গ্রুপ এস আলম বর্তমানে চিনি আমদানি করছে না। বন্ধ রয়েছে আরও দুটি শিল্প গ্রুপের চিনির মিলও। ফলে বাজারে চিনির দাম যেভাবে কমার কথা সেভাবে কমেনি। আমদানি কম হওয়ায় সরবরাহে ঘাটতি রয়েছে ভোজ্য তেলেরও, ফলে দামও চড়া। আসার খবর আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমতে শুরু করায় ভোজ্য তেলের আমদানি বাড়ছে। বর্ডার সাইডে সব মাল ঢুকতেছে, বিক্রি কম, সেজন্য সবাই ভয়ে এটা করতেছে না। আর আপনার দেশি মিলেও তো এরাও তো সেভাবে আপনার ইম্পোর্ট করতেছে না, কারণ কালোবাজারিতে আপনার মালটা বেশি ঢুকতেছে, চোরাচালান। সরকার যদি এই যে বর্ডার সাইডের মালগুলো যদি বন্ধ করে তাহলে কিন্তু আমদানিটা বেশি হবে, এবং এর ফলে আপনার সবাই যদি আমদানি করে তাহলে বাজারটা কিন্তু কমে আসবে। কমেছে ইফতারের অন্যতম প্রধান আইটেম খেজুর আমদানি। আমদানিকারকরা বলছেন উচ্চ শুল্কের কারণে গেল বছরে ব্যাপক লোকসান দিয়েছেন তারা। এবছর সরকার রমজানের 4 মাস আগেই শুল্ক কর কমানোয় খুশি তারা। ইতিমধ্যে খেজুর আমদানির জন্য পর্যাপ্ত এলসি খোলা হয়েছে। তবে গ্রামীণ জনপদে ইরাকের জাহিদি খেজুরের চাহিদা বেশি থাকলেও ব্যবসায়ীদের অভিযোগ আমদানি মূল্যের চেয়ে 3 গুণ বেশিতে এই খেজুরের শুল্কায়ন করায় দাম বেশি পড়ে। এক্ষেত্রে শুল্কায়ন মূল্য $1000 কমিয়ে আনার দাবি তাদের। ব্যবসায়ীরা লস খাওয়ার কারণে এই বছর প্রথমে এলসি করতে কোনো ব্যবসায়ী আগ্রহ প্রকাশ করেনি। তো এই বছর সরকার যেভাবে প্রথম থেকে ডিউটিটা কমায় দিচ্ছে, তো এই জন্য আমাদের ব্যবসায়ীরা খুবই উৎসাহিত হয়েছে। ব্যবসায়ীরা পর্যাপ্ত খেজুর ইনপুট করতেছে। তবে স্বস্তি রয়েছে ডালের বাজারে। গেল 6 মাসে বেড়েছে ছোলা ও সব ধরনের ডাল আমদানি। গত বছরে 95,000 মেট্রিক টন ডাল আমদানি হলেও এবছর জুন থেকে নভেম্বর পর্যন্ত দ্বিগুণেরও বেশি, অর্থাৎ 1,94,000 টন ডাল আমদানি হয়েছে। পর্যাপ্ত সরবরাহ থাকায় রোজায় ছোলা ও ডালের দাম বাড়ার শঙ্কা নেই বলে মনে করেন ব্যবসায়ীরা। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। পলাতক বা অবৈধ কর্মীদের জন্য সুখবর দিল সৌদি আরব সরকার। দেশটিতে অবস্থানরত এসব প্রবাসীদের বৈধ হওয়ার জন্য আর 2 মাস সময় দিয়েছে। 2025 সালের 29 জানুয়ারির মধ্যে যে কোনো কোম্পানিতে তারা কাজ খুঁজে নিতে পারবেন। সৌদি আরব থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের প্রতিবেদন। বাংলাদেশ থেকে অনেক প্রবাসী সৌদি আরবে কফিল বা কোম্পানি ভিসা এসে প্রতারিত হয়েছেন। কোম্পানির কোনো দেখা পাননি বহু মানুষ। নানা কারণে কোম্পানি বা স্পন্সর থেকে বিচ্ছিন্ন হয়ে পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন অনেক প্রবাসী। তালিকাভুক্ত এসব কর্মীদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ দিয়েছে সৌদি সরকার। 2025 সালের 29 জানুয়ারি পর্যন্ত তাদের বৈধতার সুযোগ দেওয়া হয়েছে। যারা কোম্পানি থেকে টার্মিনেট হয়েছেন তারা এই সময়ের মধ্যে অন্য কোম্পানিতে যোগ দিতে পারবেন। এমন সুযোগ পেয়ে খুশি সৌদি প্রবাসীরা। সৌদি সরকার অনেক ধন্যবাদ। যারা যারা কোম্পানিতে আছেন, যারা যারা খুরুপুলো আছেন, সবাই তাড়াতাড়ি 2 মাসের ভিতরে খুরুপ দিছে। আমরা কাফেলা দিতেনকে, থানা দল দিতেনকে। ডিসেম্বর থেকে জানুয়ারি 29 তারিখ পর্যন্ত একটা সুযোগ দিছে, আপনারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন। কফিলে আপনার টার্মিনেট করে রাখছে, আমি কোথায় জায়গায় কাফালা হইতে পারছি না। আপনারা যে কোনো কোম্পানি অথবা যে কোনো সৌদির কাছে আপনারা নতুনভাবে আবার কাফালা হতে পারবেন। তালিকাভুক্ত অবৈধ কর্মীদের বৈধ হওয়ার প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতে সম্পূর্ণ হবে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব। বৈশ্বিক ও জাতীয়ভাবে আজকের দিনটি বিশেষভাবে সক্ষম মানুষের জন্য সম্মান সহমর্মিতা প্রদর্শনের। সমাজে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর অধিকার ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতে পারলে তা ভূমিকা রাখবে অর্থনীতিতে। সাহায্যের পরিবর্তে বিনা সুদে ঋণের কথা বলছে বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী সোসাইটি। আর সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সকল প্রতিবন্ধকতা দূরের প্রত্যাশা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের। বিশেষ এই দিনে প্রতিবন্ধীদের লড়াকু জীবনযাত্রার কথা জানাচ্ছেন মাঝারিমন। দেলোয়ার হোসেন হাঁটার স্বাভাবিক ছন্দ হারিয়েছেন 2 বছর আগে। অসুস্থতার নির্মম পরিহাসে জীবন বাঁচাতে কেটে ফেলতে হয় পা। এই অঘটনেই প্রতিবন্ধী তকমা যুক্ত হয় দেলোয়ারের কপালে। অসুস্থতার সময় খুইয়ে ফেলেন সব পুঁজি, কিন্তু জীবিকার প্রয়োজনে এক পায়েই ছুটে চলেন তিনি। এদিকে সড়ক দুর্ঘটনায় পা হারানো খায়রুলের পরিণতিও দেলোয়ারের মতোই। সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি তার নিত্যদিনকার রুটিন। এক পায়ে ব্যাটারি চালিত রিকশায় যাত্রীকে পৌঁছে দেন গন্তব্যে। উভয়েরই মন্তব্য, কারো কাছে হাত পেতে নয়,
নিজায়ে চলতে চান আমৃত্যু। সুস্থ থাকতেও আমি কারো কাছ থেকে আমি 10 টাকা নিয়ে নিই, কারো ক্ষতি করিনি, পারলে কারো উপকার করছি, না হইলে দেখা গেছে কৃষ্টানা দিয়ে চলে গেছে। প্রত্যেকের অভিরুচি, আমি যদি না খাইও মরে আমি কারো কাছে হাত করতে পারবো না। আমি চামু যে আরো 10 জনের মতো আমি ভালোভাবে চলতে, বা আমি আরো 10 জনের থেকে ভালো চলার চেষ্টা করব। দেলোয়ার খায়রুলের এই গল্পই শেষ নয়। শারীরিক প্রতিবন্ধী হয়েও থেমে যাননি এদের মতো আরও অনেকে। কেউ কেউ তো জন্ম থেকেই প্রতিকূল পরিবেশে বইছেন জীবনতরী। রাজধানীর সড়কগুলোতেও দেখা যায় শারীরিকভাবে প্রতিবন্ধী বহু মানুষকে, যারা সরাসরি সাহায্য না চেয়ে হকারির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। 10 টাকা কেনা আমি 20 টাকা করে বেশি না। আজীবন লড়াই সংগ্রামে থাকা এই মানুষগুলো বলছেন, নামমাত্র ভাতা দিয়ে পরিবার তো দূরের কথা, নিজের চলা সম্ভব নয়। বার্ধক্যে পৌঁছে যেন অসহায় অবস্থায় পড়তে না হয়, সেজন্য বাসস্থান নিশ্চিতে সরকারের কাছে স্বল্প সুদে ঋণের দাবি তাদের। আমার স্বামীও প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, আমরা দুইজনে ব্যবসা করি। আমগরে যদি একটু সরকারের সাহায্য করতো, হাত না পাততে তো আমরা মাল বেচে খাই, একটু ই হইতো, ফুগার হইতো। আমার একটা পাও প্যারালাইসিস, আমাকে 800 টাকা 850 টাকা আমাকে ভাতা দিচ্ছে, তাতে তো আর হচ্ছে না। যার দুটো হাত নাই, যার দুটো চোখ নাই, যার দুটো পা নাই, এদের জন্য একটা স্থায়ী ব্যবস্থা করে দেয়। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী সোসাইটির সমন্বয়ক বলছেন, একমাত্র সরকারি সহায়তা পেলেই প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের দুঃখমোচন সম্ভব। আমরা ভিক্ষা চাই না, কর্ম চাই, কর্মের মাধ্যমে বাঁচতে চাই। সরকার যদি যারা সত্যিকারী প্রতিবন্ধীকে যে লোনের ব্যবস্থা করে দিত, আজকে সত্যিকারী বাংলাদেশে ভিক্ষুক থাকবে না। প্রতিবন্ধকতা নামক শব্দ দিয়ে সমাজ থেকে আড়ালে রাখা হয় এই সমস্ত মানুষগুলোকে, যার কারণে সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও এদের যেই উপস্থিতি সেটি অত্যন্ত নগণ্য। অথচ এই প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে পারলেই সমাজের যেই অর্থনৈতিক চাকা রয়েছে সেটিতে গতি আরও বাড়বে। সেই সাথে সামাজিক যেই অবস্থা এবং মানুষের যেই দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিও এই প্রতিবন্ধী মানুষগুলোর ক্ষেত্রে পরিবর্তনের কথা বলছেন অনেকে। সরকারি তথ্যমতে শারীরিক, মানসিক, দৃষ্টি, বাক, বুদ্ধি, শ্রবণসহ 12টি ক্যাটাগরিতে নারী, পুরুষ ও হিজড়া মিলিয়ে দেশে মোট নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা 35,40,888 জন। সারা দেশে 103টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং 45টি ভ্রাম্যমাণ থেরাপি ভ্যানের মাধ্যমে যাদের সেবা দিচ্ছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সরকারি এই সংস্থাটি বলছে, সম্মিলিত প্রয়াসেই দূর করতে হবে সব প্রতিবন্ধকতা। সরকারি বিল্ডিংগুলো আছে, আমাদের যে হসপিটালগুলো আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেইগুলো যদি আমরা প্রতিবন্ধী বান্ধব করতে পারি, সেখানে যদি প্রতিবন্ধী মানুষদের জন্য যদি ইজি অ্যাক্সেস করা যায়, এটা একটা সার্কেল শেষ করতে পারবো, তখন হয়তো আমাদের জন্য এটা ভালো হয়ে যাবে, এটা মালার মতো তৈরি হবে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা, সহযোগিতা এবং তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে প্রতিবছর 3 ডিসেম্বর উদযাপন করা হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সম্মান জানিয়ে জাতীয়ভাবে দিনটি উদযাপন করে বাংলাদেশ। মাঝার ইমন, এখন, ঢাকা। নানা সমস্যায় জর্জরিত ফেনীর বিসিক শিল্পনগরী। নিরাপত্তাহীনতা, জলাবদ্ধতা ও অতিরিক্ত কর জটিলতায় নাখোশ শিল্প মালিকরা। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় মিলছে না কাঙ্ক্ষিত সুফল। সোলাইমান ডালিমের প্রতিবেদন। দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া প্রবাসী আয়ে সমৃদ্ধ জনপদ ফেনী। ভাটির এই জনপদ শিল্পায়নে এগিয়ে থাকার কথা থাকলেও রয়েছে যোজন যোজন পিছিয়ে। নানা অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে বিসিক শিল্পনগরীর বিরুদ্ধে। শিল্প উদ্যোক্তারা জানান, গ্যাস, বিদ্যুতের সংযোগ পেতে ভোগান্তি, অতিরিক্ত করের চাপে অতিষ্ঠ তারা। যে বিসিক আমাদের প্রতিবন্ধকতাগুলো দূর করার কথা ছিল, আমাদেরকে সার্বিক সাপোর্ট দেওয়ার কথা ছিল। আমাদের সেই দিক থেকে আমরা যদি বলি যে বিসিক শিল্প অঞ্চলে আমরা কিন্তু শিল্প করেছি, কিন্তু আমরা প্রতিবন্ধকতায় জর্জরিত। এছাড়া রয়েছে বর্ষায় জলাবদ্ধতা, ড্রেনের সমস্যা, আলো স্বল্পতা ও নিরাপত্তার ঝুঁকি। বিনিয়োগকারীদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় দীর্ঘদিন ধরে লোকসানে তারা। বাড়তি কর দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ড্রেনের পানিও যায় না, জমে থাকে, তাতে করে অল্প বৃষ্টিতে বিসিকের রাস্তাঘাট ডুবে যায়, এমনকি মিল কারখানার মধ্যে পানি ঢুকে।
বর্ষাকালে যে এবারে যে আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে আসলে সেই ড্রেনেজের কারণে আমাদের এদিকে বা আমরা বেশি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সামনে পিছে সব জায়গায় খোলা, আর এখানে অনেক খারাপ লোকের আড্ডা। বিসিকের মধ্যে আমাদের নিরাপত্তা অনেক সমস্যা, যাই ফ্যাক্টরির লোকজন রাত্রে চলাফেরা করতে পারে না, মোবাইল ছিনিয়ে নিয়ে টাকা ছিনিয়ে নেয় এগুলি। এরপর আমাদের এখানে লাইটিংয়ের ব্যবস্থা তো টোটালি নেই। তবে সমস্যা সমাধানের পাশাপাশি শিল্পনগরীর উন্নয়নে নানা উদ্যোগের কথা জানায় কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন বা পৌরসভার সাথে মিটিং হয়েছে এবং আগামী সভায়ও আমরা ডিসি মহোদয়ের সাথে এটা নিয়ে আলোচনা করব। এটা সমাধানে একটা উপায় আমরা ইনশাআল্লাহ পাবো। আর গ্যাস এবং বিদ্যুতেরও কিছু সমস্যা আছে, এগুলো আশা করি অচিরেই সমাধান হবে। সদর উপজেলার চারিপুর মৌজায় 1962 সালে 25.4 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় ফেনী বিসিক শিল্পনগরী। এ নগরীর 152টি প্লটের মধ্যে 10টি প্রশাসনিক কাজের জন্য, বাকিগুলি শিল্প ইউনিট স্থাপনে বরাদ্দ দেওয়া হয়, যেখানে গড়ে ওঠে রপ্তানিমুখী ঔষধ, টাওয়েল, হ্যান্ডমেড পেপার, জুট, রাবার সহ প্রায় অর্ধশত শিল্প কারখানা। সোলাইমান ডালিম, এখন ফেনী। সুনীল অর্থনীতির বিশাল ভান্ডার বঙ্গোপসাগর। বছর জুড়ে সমুদ্রের বিভিন্ন স্তরে বিচরণ করে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। পটুয়াখালীর মহিপুরে চলতি শুটকি মৌসুমে জেলেদের জালে ধরা পড়া চিংড়ি, ফাইসা, পোয়া, বৈরাগী, লইটা সহ বিভিন্ন সামুদ্রিক মাছের শুটকি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন উৎপাদকরা। এবছর আবহাওয়া অনুকূল থাকায় শত কোটি টাকার শুটকি উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। জসিম পারভেজের তথ্য ছবিতে প্রতিবেদন। অগ্রহায়ণের শুরু থেকেই পটুয়াখালীর মহিপুরে আন্ধারমানিক নদের মোহনার প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে চলছে শুটকি উৎপাদনের কর্মযজ্ঞ। ভোর থেকে বিকাল পর্যন্ত জেলেদের আহরিত চিংড়ি প্রক্রিয়াজাত করে শুটকি উৎপাদন করা হয় এখানে। 80% মানুষ এই শুটকি ব্যবসার পিছনে জড়িত। এতে 1000, 1500, 2000 টাকা দৈনিক একটা মানুষের ইনকাম আছে। আমাকে নেট হিসেবে টাকা, নেট আমাকে যদি 30 খেন হয় বা 60 খেন হয়, তা হিসেবে টাকা আমরা বাড়তি পাই। ছোট ছোট চিংড়ি কোনো ধরনের রাসায়নিক ছাড়াই মাত্র 6 ঘন্টার রোদে শুকিয়ে শুটকি তৈরি করা হয়। এখানকার শুটকি ঢাকা, সৈয়দপুর, চট্টগ্রাম সহ জামালপুরের বিভিন্ন মকামে যায়। এছাড়া শুটকির নাপপিট চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান সহ পার্শ্ববর্তী দেশে রপ্তানি করে লাভবান হচ্ছেন উৎপাদনকারীরা। যখন মাছ বেশি দেখা যায় যে 1000 মণ হয়, মাছ কমালে 50 মণ, এরকম মডেল মাছের উপর নির্ভর করে। কেমিক্যাল দেওয়া হয় না। প্রতিদিন আনুমানিক প্রায় 1 কোটি টাকার মাছ এখানে শুকানো হয়। জেলে, শুটকি, তারপরে আপনার ভ্যান গাড়ি, লেবার, অন্য সব মিলিয়ে 1050 লোক এইখানে এই মাছের সাথে জড়িত। শীতকালে মূলত এই চিংড়িটা আহরণ করা হয় ও শুটকি করে জেলেদের যেমন ভাগ্য পরিবর্তন আছে, তেমনি সরকারের সুনীল অর্থনীতিও নিশ্চিত হচ্ছে। আমরা আশা করব এই চিংড়ির মাধ্যমে দেশের এবং বৈদেশিক মুদ্রা অর্জন হবে। এদিকে মহিপুরের খালগোড়ায় উৎপাদন হচ্ছে ছুরি, ফাইসা, পোয়া, বৈরাগী, লইট্টা সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের শুটকি। 3 থেকে 7 দিন রোদে শুকানো এসব শুটকি পর্যটন কেন্দ্র কুয়াকাটা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। প্রতি সপ্তাহে লেনদেন হয় 20 থেকে 25 কোটি টাকা। একই সাথে শুটকি উৎপাদনে অর্জিত হচ্ছে উপকূলীয় মানুষের অর্থনৈতিক সক্ষমতা। ছুরি মাছ 700 টাকা কেজি, ফেসা মাছ করি এটা 250 টাকা কেজি, এই ধামড়া করি এটা 250 টাকা কেজি। আমাদের মহিপুরে 40-45টা হবে। সবাই এরকম আর কি শুটকি ব্যবসার সাথে জড়িত, এবং ছোট ছোট আছে যারা ভুলো চিংড়ি মাছ শুটকি করে এরা। পটুয়াখালীর মহিপুরের উৎপাদিত শুটকি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। এ পেশার সাথে জড়িতদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেয়া হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও রাজস্ব আয় সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন কলাপাড়া, পটুয়াখালী। সকাল হতেই নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বকচত্বরে হাজির হন দুগ্ধ খামারিরা। মাত্র 2.5 ঘন্টার বাজারে চলে জমজমাট বেচাকেনা। শীত উপলক্ষে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে চাহিদা বাড়ায়, দামও ভালো। এ নিয়ে আরও জানাতে বকচত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, শুভ সকাল। জানাবেন দৈনিক কি পরিমাণ দুধ বিক্রি হয় এখান থেকে, দাম নিয়ে খামারিরা কি বলেন? বেশ কিছুদিন থেকে উত্তরের জেলা নওগাঁ শীতের আমেজ বইতে শুরু করেছে। আর
শীত মৌসুমে বাসাবাড়ি সহ বিভিন্ন উৎসবে আসলে পিঠাপুলি সহ বিভিন্ন আহ, উৎসবের আয়োজন করা হয়ে থাকে। আর এই পিঠাপুলি তৈরিতে পিঠাতে যে স্বাদ বাড়াতে দুধের ব্যাপক একটা ভূমিকা পালন করে থাকে। আর এই কারণে আসলে দুধের চাহিদা বেড়েছে। দুধের চাহিদা বেড়ে যাওয়ার কারণে বলা যায় যে গত 3 দিনের ব্যবধানে লিটার প্রতি 10 টাকা করে বেড়েছে। আর নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বক্সত্তর মোড়ে প্রতিদিন সকালেই দুধের বাজার চলে। অর্থাৎ সকাল 7টার পর থেকে এই বাজারটি শুরু হয়ে চলে প্রায় 9:30 পর্যন্ত। এখানে আমরা দেখেছি যে গত 4 দিন আগেও 40-45 টাকা লিটার দুধ বিক্রি হতো। এখন দুধ বিক্রি হচ্ছে 55 থেকে প্রায় 60 টাকা লিটার। আর আশপাশের বিভিন্ন এলাকার যারা কৃষক এবং খামারি রয়েছে তারা এখানে দুধ বিক্রি করার জন্য নিয়ে আসছেন। তারা বলছেন যে যেহেতু কিছুদিন আগে দাম কম ছিল, এখন দাম একটু বেশি পাচ্ছেন, এতে করে তারা মোটামুটি লাভবান হচ্ছেন। কিন্তু তারপর তারা বলছেন যে যেহেতু দানাদার খাবারের দাম যে হারে বাড়ছে আসে সেই হারে দুধের দামটা তারা পাচ্ছে না। যদি দুধের দাম 70 টাকা লিটার হতো তাহলে তাদের জন্য অনেকটাই সুবিধা হতো। আর এখানকার বাজারে প্রধান যে ক্রেতা গোয়াল, কমপক্ষে 10 জন গোয়াল এখানে রয়েছেন, তারা এখান থেকে এইসব দুধ কিনে বিভিন্ন মিষ্টানের দোকান সহ বাসা বাড়িতেই সরবরাহ করে থাকেন। আবার অনেকে এখান থেকে দুধ কিনে বাড়িতেও খাবারের কাজে ব্যবহার করে থাকেন। আর জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য বলছে যে এই উপজেলায় প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় 50টি খামার রয়েছে। আর এইসব খামারে বছরে প্রায় 0.3 লাখ টন দুধ উৎপাদন হয়ে থাকে। এর বিপরীতে চাহিদা রয়েছে প্রায় 0.27 লাখ টন। তবে খামারি এবং ব্যবসায়ীরা বলছেন যেহেতু দুধের দাম এখন কম রয়েছে, দানাদার খাবারের দাম যদি কমানো হয়ে থাকে তাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে, তারা অনেকটাই লাভবান হবে। অর্থাৎ যে হারে দুধের দাম কমছে এতে করে তাদের আসলে এই গবাদি পশু পালন করা অনেকটাই কষ্টের সাধ্যের মধ্যে পড়েছেন বলে তারা জানিয়েছেন। তবে সামনে যেহেতু রমজান মাস আছে এবং শীত আরো বেশি হবে, বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়ে থাকবে, তখন দুধের দাম দেখা যাবে যে প্রায় 75-80 এমনকি 100 টাকা পর্যন্ত দুধের এইসব দাম বাড়তি হয়ে থাকে। তখন তারা অনেকটাই লাভবান হয়ে থাকেন বলে এইসব খামারি এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন। অর্থাৎ বলা যায় যে খামারি এবং গোয়াল উভয় পক্ষই লাভবান হবে। তবে এই ছিল দুধের দাম নিয়ে আমার কাছে সবশেষ। কাঠ, কয়লা আর মাটি ছাড়া শেরপুরে প্রথমবারের মতো তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব ব্লক ইট। এই ইট তৈরির পুরো প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে মেশিনের মাধ্যমে। ইট তৈরিতে লাকড়ি ও কাঠের কোনো ধরনের পোড়ানোর প্রয়োজন পড়ে না, তাই রক্ষা পাচ্ছে পরিবেশ। শেরপুর থেকে সহকর্মী জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। ফসলি জমির উর্বর মাটি পুড়িয়ে সনাতন পদ্ধতিতে তৈরি করা হয় ইট। এতে একদিকে যেমন জমি উর্বরতা হারায়, অন্যদিকে ইট ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় নষ্ট হয় আশেপাশের পরিবেশ। কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তিতে পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরি হচ্ছে শেরপুরে। স্বয়ংক্রিয় মেশিনে পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরিতে ব্যবহার হচ্ছে নুড়ি পাথর, বালু, সিমেন্ট সহ অন্যান্য উপকরণ। এছাড়া এই ইট তৈরিতে মাটির প্রয়োজন না হওয়ায় রক্ষা পাচ্ছে শত শত একর ফসলি জমি। ভূমিকম্প সহনশীল ও গুণগত মান ভালো হওয়ায় অবকাঠামো নির্মাণে ব্লক ইটের ব্যবহার দিন দিন বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। ব্লক ইট তৈরি করি আজ থেকে প্রায় 1.5 বছর 2 বছর হলো। আমি বেশ সাড়া পাচ্ছি এই ব্লক ইটের। জেলার পরিবেশ বান্ধব দুটি ইট ভাটায় কর্মসংস্থান হয়েছে প্রায় 1/2 শতাধিক শ্রমিকের। শুরু থেকে আমি অপারেটর করতেছি প্রায় 2 বছর যাবৎ। আমাদের সঙ্গে প্রায় 20 জন লেবার আছে। আমরা যে এই সময়ের ভিতরে মুনাফা পাই বা বেতন পাই, আমাদের সংসার আল্লাহর রহমত ভালোই চলে। সনাতন পদ্ধতিতে বানানো ইট তুলনামূলক কম টেকসই হয়, তবে নতুন প্রযুক্তির এই ব্লক ইট দেখতে যেমন সুন্দর তেমনই মজবুত। এই ইট ব্যবহারে সাশ্রয় হয় নির্মাণ ব্যয়। ইট কিনতে চাইছিলাম ওই মাটির ইট, মিস্ত্রি বলল এই ব্লকের ইটটা কিনেন, ইটটা শক্ত। এটা গুণগত মান ভালো, পিএসআই সঠিক। আমার কাছে খুবই ভালো লাগছে করে আমি এই বাসার কাজটা করতেছি। পরিবেশ রক্ষায় মাটি দিয়ে তৈরি ইট উৎপাদন বন্ধ করে কংক্রিটের ইট তৈরিতে ভাটা মালিকদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। অন্যান্য ইটভাটার মালিকও যদি এই ব্লক ইট তৈরি করতে উদ্যোগী হয়, জেলা প্রশাসন সরকারি নিয়ম নীতি অনুসরণ করে তাদেরকে উৎসাহিত করবে, সহায়তা করবে।
ইতিমধ্যে শেরপুর জেলায় 2টি ব্লক ইট ভাটা চালু রয়েছে, যেখানে প্রায় 40 জন শ্রমিক প্রতিদিন গড়ে 40 থেকে 50 হাজার ব্লক ইট তৈরি করছেন। কর্তৃপক্ষ বলছে যেখানে সাধারণ ইটের গুণগত পিএসআই মান প্রায় 2200, সেখানে এই ব্লক ইটের পিএসআই মান 5000। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। ইতালির জাতীয় এয়ারলাইন্স ইতা এয়ারওয়েজের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা রোম রুটে ইউরোপ থেকে কানেক্টিং ফ্লাইট শুরু হয়েছে। ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে রোম হয়ে বাংলাদেশে আসার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি লাভবান হওয়ার প্রত্যাশা করছে ট্রাভেল এজেন্সিগুলো। ইতালি থেকে মনিরুজ্জামান মনিরের প্রতিবেদন। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশিদের বসবাস। দেশটি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সপ্তাহে 3টি সরাসরি ফ্লাইটে এতদিন যাতায়াত করতেন প্রবাসীরা। এবার চালু হলো রোম ঢাকা রুটে কানেক্টিং ফ্লাইটের ব্যবস্থা। ইতালির বিভিন্ন শহর এবং ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকেও যাত্রী সেবা দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কানেক্টিং ফ্লাইটে দেশে যাওয়া আসার এই সুযোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিমান বরাবরই আমাদের পছন্দের তালিকা থাকে সবসময়। এখন ইউরোপের বিভিন্ন দেশ থেকে, ইটালির বিভিন্ন শহর থেকে বিমানের যাত্রী কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে আসতে পারবে। বিমানের এই সুবিধার্থে ইতালির প্রধান শহর থেকে, সে সাথে ইউরোপের কিছু কিছু দেশ থেকে প্রবাসী পরিবারগুলো অনেক সুবিধা পাবে। ইউরোপের 8টি দেশের 11টি এয়ারপোর্ট হতে এবং ইতালির 12টি শহর থেকে রোম হয়ে বাংলাদেশে যাতায়াত করা যাত্রীর সংখ্যা ক্রমশই বাড়ছে। এতে লাভবান হচ্ছেন বিমান ও প্রবাসী বাংলাদেশি ট্রাভেল ব্যবসায়ীরা। বিমান যদি একটু সাশ্রয়ী মূল্য দিয়ে এটাকে কন্টিনিউ করতে পারে, তাহলে বিমান যেমন লাভবান হবে তেমন আমরা লাভবান হব। আশা করি যাত্রীরা ভালো একটি সেবা পাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইতালির রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতা এয়ারওয়েজের চুক্তিতে মানসম্মত সেবার আশা করছেন সংশ্লিষ্টরা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। একের পর এক গতিময় ডেলিভারিতে জ্যামাইকার সাবাইনা পার্কে ঝড় তুলেছিলেন নাহিদ রানা। ডানহাতি পেসারের গতিতে পরাস্ত হয়ে উইকেট দিয়ে গেছেন ক্রেইগ ব্র্যাথওয়েট, কাভেম হজ, আলজারি জোসেফরা। সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মতো নাহিদ পেয়েছেন 5 উইকেটের মাইল ফলক। ওয়াসিল হক পান্থর আরও একটি প্রতিবেদন। রূপকথার গল্পে স্বপ্নের ডানা মেলে ইচ্ছামতো সেই নায়কের বীরত্ব গাথা লেখা হয়ে থাকে, কিন্তু বাস্তবে নাহিদ রানার কাছে যেন সেই রূপকথার গল্পের নায়কও হার মানবে। প্রথম শ্রেণীর অভিষেকের মাত্র 3 বছরের মাথাতেই গতির ঝলকানিতে হয়ে উঠেছেন জাতীয় দলের প্রাণভোমরা। ক্যারিয়ারের 5ম টেস্ট খেলতে নেমেই তুলে নিয়েছেন প্রথম ফাইফার। এই এক তথ্যই রানার পারফরম্যান্সকে ব্যাখ্যা করা মুশকিল, বরং ক্যারিবিয়ান দ্বীপে গতির ঝড় তুলে রীতিমতো ভরকে দিয়েছেন প্রতিপক্ষকে। ভয়ঙ্কর বাউন্সারে হাসপাতালে পাঠিয়েছেন কেমার রোচকে, স্পিডোমিটারে নিয়মিত ছুঁয়েছেন 150 কাটা। বাংলাদেশি একজন পেসার গতি দিয়ে প্রতিপক্ষকে এভাবে নাচাবেন, এমনটা ছিল স্বপ্নের মতো। 2013 সালে বাংলাদেশের পেসার রবিউল ইসলাম টেস্টে ইনিংসে 5 উইকেট নিয়েছিলেন। এর পরের 8 বছরের খরা কাটে 2022-এ মাউন্ট মঙ্গানুই টেস্টে জয়ের ভূমিকা রাখা এবাদতের হাত ধরে। সেই ধারা তৈরি হওয়ার পর এখন বাংলাদেশে শুধু পেসারদের রাজত্ব। একই বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ফাইফার পান খালেদ আহমেদ। 2023 সালটা পেসারদের জন্য খুব ভালো না গেলেও 2024 সালে ফাইফারের মেলা বসিয়েছেন পেসাররা। হাসান মাহমুদ ভারতে ও পাকিস্তানের মাটিতে ফাইফার পেয়েছেন। কদিন আগে ক্যারিয়ারের প্রথম ফাইফার পেয়েছেন তাসকিনও। এবার দুর্দান্ত পারফরমেন্স করে ফাইফার পেলেন গতি তারকা নাহিদ। তবে এই ফাইফারের মাহাত্ম্য আলাদা, কারণ প্রথম ইনিংসে বাংলাদেশ 164তে গুটিয়ে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল আরও একবার বড় হারের মুখে পড়তে যাচ্ছে দল। তবে নাহিদ রানার কল্যাণে ম্যাচে রং ফিরিয়েছে বোলাররা, দলও পেয়েছে লিড। আরও একবার ক্যারিবিয়ান দ্বীপে জয়ের স্বপ্নও বুনছে দল। ওয়াসিল হক পান্থ, এখন সকাল শেষ করব, তার আগে শিরোনামগুলো আরেকবার। আগরতলা সহকারী হাইকমিশনে হামলা, প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ নয়াদিল্লির বিরুদ্ধে। ঋণপত্র খুলতে ঠিকভাবে সাড়া দিচ্ছে না বিদেশি ব্যাংক, কমেছে আমদানি। রোজার পণ্যে শুল্ক কমানোয় ইতিবাচক প্রভাবের আশা। অবৈধ অভিবাসীদের সুখবর দিল সৌদি সরকার। বৈধ হওয়ার মেয়াদ বাড়ল 2 মাস, কাজ খুঁজে নিতে পারবেন কর্মীরা।
বোলারদের সুযোগ কাজে লাগিয়ে বড় লক্ষ্যে টাইগার ব্যাটাররা 211 রানের লিডে দ্বিতীয় টেস্টে চালকের আসনে বাংলাদেশ। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।